আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি। মধ্যরাত থেকে দেশ জুড়ে কারফিউ জারি করেছে সরকার, যা রোববার সকাল 10টা পর্যন্ত বহাল থাকবে। বেসামরিক প্রশাসনের সহযোগিতায় রাজধানী সহ সারা দেশে নিরাপত্তায় এরই মধ্যে কাজ করছে সশস্ত্র বাহিনী। আজ দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। কারফিউর আওতামুক্ত থাকবে জরুরি সেবা ও গণমাধ্যম। শুক্রবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে 14 দলের বৈঠক শেষে কারফিউ জারির সিদ্ধান্তের কথা জানানো হয়। সকাল থেকে রাজধানীতে জরুরি পরিবহন এবং রিকশা, সিএনজি চালিত অটোরিকশা সীমিত পরিসরে চলাচল করতে দেখা গেছে। বিশেষ প্রয়োজনে ঘর থেকে বের হয়েছেন অনেকেই। দর্শক, কারফিউ জারির পর রাজধানীর ফার্মগেটের চিত্র জানাচ্ছেন সহকর্মী এয়ার বাদল। তানি, এই মুহূর্তে আমি ফার্মগেটের যে খামারবাড়ি মোড় রয়েছে সেই জায়গাটিতে রয়েছি। আমি যদি আপনাকে দেখাই যে আজকে যে কারফিউ চলছে তার শুরুতেই আসলে বেসামরিক যে প্রশাসন রয়েছে তাদের সহায়তার জন্য সেনাবাহিনী মাঠে নেমেছে এবং তারা কাজ করছে। আপনি দেখছেন যে যারা ঘর থেকে প্রয়োজনে বের হয়েছে তাদেরকে আসলে জিজ্ঞাসাবাদ করে বা আইডি কার্ড চেক করে তাদেরকে তাদের গন্তব্যে যেতে দিচ্ছে। এই দেশ জুড়েই আসলে এই কারফিউ জারি করা হয়েছে এবং সেনা মোতায়েন করা হয়েছে। এটি 2 ধাপে করা হয়েছে। মধ্যরাত থেকে শুরু হয়েছে প্রথম ধাপের কারফিউ এবং এটি বেলা 12টা পর্যন্ত চলবে এবং 12টা থেকে 2টা পর্যন্ত কিছুটা শিথিল থাকবে। তারপর 2টা থেকে আবার রবিবার সকাল 10টা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে। এর ভিতরে আসলে জরুরি যে সেবাগুলো রয়েছে, চিকিৎসা সেবা, খাদ্যপণ্য, এছাড়াও জ্বালানি, এ ধরনের যে সেবাগুলো রয়েছে সেই সেবাগুলো এই কারফিউর আওতার বাইরে থাকবে এবং বিশেষ করে অ্যাম্বুলেন্স এবং গণমাধ্যম এগুলো এই কারফিউর আওতার বাইরে থাকবে। আমরা রাজধানী বিভিন্ন এলাকায় ঘুরেছি, দেখেছি যে সেনাবাহিনী কাজ করছে এবং পাশাপাশি এখানে যে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তারাও কাজ করছে। পুলিশ, র্যাব, বিজিবি সবাই বিভিন্ন জায়গায় তারা কাজ করছে। এখন পর্যন্ত আমরা কোথাও কোনো রকম যে হঠকারী বা যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, জ্বালাও পোড়াও, সে ধরনের কোনো কিছু আমরা দেখিনি এবং সে ধরনের কোনো খবরও পাইনি। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছে যে কয়েকদিন যে জ্বালাও পোড়াও হয়েছে এতে করে সরকার যে কারফিউ দিয়েছে এতে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে এমনটা তারা মনে করছেন এবং জ্বালাও পোড়াও যে একটা আতঙ্ক ছিল সেই আতঙ্ক থেকে তারা বেরিয়ে এসেছেন। বিশেষ করে যারা রিক্সা চালক এবং একেবারেই যারা খেটে খাওয়া মানুষ তারা মাঠে নেমেছেন এবং কাজ করছেন, বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন। তারা কোনো ধরনের ঝামেলার মধ্যে পড়েন এবং তারাই সেই প্রত্যাশার কথাটি বলছিলেন যে এখন কয়েকদিন যে অবস্থা গেছে তার চেয়ে পরিস্থিতি তাদের কাছে কিছুটা ভালো মনে হচ্ছে। এই পরিস্থিতি হয়তো ধীরে ধীরে কাটিয়ে উঠবে এমনটা তারা প্রত্যাশা করছে। তো এখন পর্যন্ত যে কারফিউ চলছে এটি আসলে আজ বেলা 12টা পর্যন্ত চলবে যেটি বলছিলাম। তারপরে 2টা থেকে রবিবার 10টা পর্যন্ত আবার কারফিউ শুরু হবে এবং এই যাতে করে কোনো রকম নাশকতা না হয়, জানমালের কোনো ক্ষতি না হয়, সেই বিষয়টিকে লক্ষ্য রেখেই সরকার আসলে এই পদক্ষেপ নিয়েছে এবং এর মধ্য দিয়ে আসলে ধীরে ধীরে হয়তো পরিস্থিতি একেবারেই স্বাভাবিক হয়ে আসবে এমনটা সবাই প্রত্যাশা করছে। তো ফারজানা তানি, এই ছিল আমার কাছে ফার্মগেট এলাকা থেকে কারফিউর মধ্যে যে ঢাকার পরিস্থিতি তার সর্বশেষ খবর। ফার্মগেট থেকে যুক্ত ছিলেন সহকর্মী এয়ার বাদল। এর আগে রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে 14 দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি সারা দেশে কারফিউ জারি এবং সেনা মোতায়েনের বিষয়টি জানান। সাকিবুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে রাত 8টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকে বসেন 14 দলের শীর্ষ নেতারা। রাত 11:30 পর্যন্ত বৈঠক চলে। শরিক দলের নেতাদের পরামর্শ শোনেন সরকার প্রধান। বৈঠক শেষে গণভবনের সামনে সাংবাদিকদের সাথে কথা বলেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, সারা দেশে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাত 12টা থেকেই কার্যকর হচ্ছে কারফিউ। দেশে নিরাপত্তা, রাষ্ট্রীয় সম্পদ, জনগণের
জানমাল রক্ষার লক্ষ্যে ইন এইড টু সিভিল পাওয়ার সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত গ্রহণ করেন। 14 দল নেতৃবৃন্দ বর্তমান সংকট উত্তরণের জন্য দেশবাসী সহযোগিতা কামনা। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী সরকার কোটা সংস্কারের কাজ করছে বলেও জানান তিনি। শিক্ষার্থীদের স্বার্থে প্রধানমন্ত্রীর নির্দেশে সরকার 2018 সালের পরিপত্র পুনর্বহালের জন্য অ্যাপিল করেছে। শুধু তাই নয়, হাইকোর্টের রায় স্থগিতের জন্য সরকার আপিল বিভাগে আবেদন। কারফিউ জারির ব্যাপারে শিগগিরই প্রজ্ঞাপন জারি হবে বলেও জানান সেতুমন্ত্রী। রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার জন্য আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও 14 দলের সভাপতির প্রতি অনুরোধ জানান। সাকিবুর রহমান, RTV, ঢাকা। সারা দেশে চলছে কারফিউ। বরিশালে সকাল পর্যন্ত সেনাবাহিনী মাঠে না নামলেও রাস্তাঘাট পুরোপুরি ফাঁকা। বন্ধ সব ধরনের দোকানপাট ও যানবাহন চলাচল। চট্টগ্রামে মাঠে আছে সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশ। বন্ধ আছে দোকানপাট। রিকশা ছাড়া বন্ধ আছে সব ধরনের যানবাহন চলাচল। চট্টগ্রাম মহানগরীতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট সহ দেশ জুড়েই থমথমে অবস্থা বিরাজ করছে। দর্শক, বরিশালের পরিস্থিতি জানাতে এবার আমাদের সাথে টেলিফোনে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বরিশালের সেনাবাহিনী এখন পর্যন্ত মাঠে নেমেছে কিনা, কি দেখছেন পরিস্থিতি এবং জনগণের মধ্যে প্রতিক্রিয়া কেমন দেখতে পাচ্ছেন? জি তানি, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি জানতে চেয়েছেন, তো আমি কিছুক্ষণ আগে বরিশালের যিনি জেলা প্রশাসক রয়েছে মোহাম্মদ শহীদুল ইসলাম, তার সাথে কথা বলেছি। তিনি আমাদের সুস্পষ্টভাবে জানিয়েছেন যে যেহেতু বরিশাল একদম ক্যান্টনমেন্ট বরিশালের বাঘেরগঞ্জ, সুতরাং সেখানে যারা সেনা সদস্য রয়েছেন তারা কিছুক্ষণ দুপুর পরপরই কিন্তু তারা মাঠে থাকবেন। ইতিমধ্যেই বরিশালের বিভিন্ন মোড়ে মোড়ে কি পরিমাণে সেনা সদস্য থাকবে তাদের একটি হিসাব তারা করে নিচ্ছে। এরপরে দুপুর পরপরই বাংলাদেশ সেনাবাহিনী বরিশাল ক্যান্টনমেন্টে যারা রয়েছেন তারা বরিশালে অবস্থান করবেন, এমনটি জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক। অপরদিকে যদি আপনাকে একটু বলতে চাই যে বরিশাল কিন্তু এখন একদম একটা থমথমে পরিস্থিতি, অর্থাৎ মানে কোনো ধরনের কোনো যানবাহন চলাচল করছে না। এমনকি আশপাশে যে দোকানগুলো রয়েছে বা খুচরো দোকানগুলো রয়েছে সে দোকানগুলো কিন্তু বন্ধ রয়েছে। তবে আমরা ঢাকা থেকে শুরু করে অন্যান্য বড় বড় শহরগুলোতে যেমন দেখেছি যে মানুষ জরুরি প্রয়োজনে যেমন অনেক মানুষই বের হয়েছে, কিন্তু এই চিত্রটি কিন্তু বরিশালে নেই। যেহেতু বরিশালে একটি মাত্র স্বাস্থ্যসেবার বড় প্রতিষ্ঠান যেটি হচ্ছে বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতাল, এই হাসপাতাল যদি বরিশাল বিভাগের অন্যান্য জেলা থেকে কিছু লোক আসলেও আজকে কিন্তু আমরা তেমন কোনো প্রভাব পড়তে দেখিনি। সুতরাং বরিশালে বড় কোনো অফিস আদালত কিংবা বাণিজ্যিক এলাকা না থাকায় বরিশাল শহরে কিন্তু তেমন কোনো জনসাধারণ নামতে দেখিনি। তবে আরেকটু তথ্য আপনাকে যোগ করি, সেটি হচ্ছে যে বরিশাল এই শহরের বাইরে যে অন্যান্য যে আরো 10টি উপজেলা রয়েছে, এই উপজেলাগুলোতেও কিন্তু আমি ইতিমধ্যে খোঁজ নিয়েছি। সেখানে কিন্তু বলা হচ্ছে যে সেখানে সশস্ত্র সেনাবাহিনী নিয়োগকৃত না হলেও সেখানে স্থানীয় যে থানা পুলিশ তারা কিন্তু জরুরি ব্যবস্থা গ্রহণ করেছে এবং প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে তারা তল্লাশি এবং তাদের জবাবদিহিতার আওতায় আনছে। সুতরাং সেই উপজেলাগুলোতেও কিন্তু সাধারণ মানুষ বা অহেতুক যারা ঘোরাঘুরি করছে তারা কিন্তু বাজার কেন্দ্রিক নয়। তো যদি আপনাকে বলতে চাই, গোটা বরিশাল কিন্তু একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আর এর আগে একটু তথ্য জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে যেহেতু সরকার দলীয় যারা রয়েছেন তারা কিন্তু গতকালকে থেকেই বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়ে অন্যভাবে যান চলাচল স্বাভাবিক করেছিল, কিন্তু সেনাবাহিনী মোতায়েন হয়েছে এবং কারফিউ জারি হওয়ার এই তথ্যর কারণে এখন কিন্তু আমরা সরকারি দল কিংবা বিরোধী দল কাউকে মূল সড়কগুলোতে দেখতে পাচ্ছি না। হয়তো সেনাবাহিনী নামলে পরবর্তী সংবাদে জানাতে পারবো বরিশালের সার্বিক অবস্থা। ফারজানা তানি, এই ছিল বরিশাল থেকে আমার কাছে। আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী আরিফ। এবারে রাজধানীর রামপুরা বনশ্রী এলাকার চিত্র জানাচ্ছেন আমাদের আরেক সহকর্মী রফিকুল ইসলাম। দাঁড়িয়ে রয়েছি রাজধানীর রামপুরার বাংলাদেশ টেলিভিশন ভবনের সামনে। গেল 2 দিনে আন্দোলনকারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে সংঘর্ষে এই এলাকাটি কার্যত একটি রণক্ষেত্রে পরিণত হয়। আমরা যেটি দেখেছি, গত 2 দিন ধরে দিন এবং রাতে
দফায় দফায় সংঘর্ষে এই এলাকায় কিন্তু একটি ভীতিকর পরিবেশের সৃষ্টি হয়। তবে আজ সকাল থেকে আমরা যে চিত্রটি দেখছি সেই চিত্রটি একেবারেই ভিন্ন। রাস্তায় তেমন কোনো মানুষজন নেই। আমরা ইতিমধ্যে জানি যে গতকাল রাত 12টা থেকে আসলে দেশে কারফিউ জারি করা হয়েছে এবং সেটি চলবে আগামীকাল রোববার সকাল 10টা পর্যন্ত। আমরা সকাল থেকে রাজধানীর সড়কগুলোতে যে চিত্রটি দেখেছি সেটি হচ্ছে সড়কে একেবারে মানুষজন নেই বললেই চলে। কিছু কিছু রিক্সা এবং সিএনজি চলছে, যারা একেবারে খুবই গুরুত্বপূর্ণ বা জরুরি কাজে বের হচ্ছে তারাই একমাত্র সড়কে বের হচ্ছে। পাশাপাশি সড়কে ব্যাপক সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছে। আমরা সেনাবাহিনীর সদস্যদেরকে নিয়মিত টহল দিতে দেখেছি। পাশাপাশি পুলিশ সদস্যরা মোড়ে মোড়ে ডিউটি পালন করছে। পুলিশের পাশাপাশি কিন্তু বিজিবি সদস্যরাও কিন্তু প্রতিটি সড়কেই আসলে তারা টহল দিচ্ছে। এছাড়াও কিন্তু র্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সড়কে শক্ত অবস্থানে রয়েছে। রাজধানীতে আসলে কোথাও আমরা আন্দোলনকারীদের কোনো অবস্থান দেখিনি। সাধারণ মানুষ যারা বের হচ্ছে তারা খুবই ভীত সন্ত্রস্ত হয়ে বের হচ্ছে। তারা যেটি বলছেন, কেউ হাসপাতালের উদ্দেশ্যে যাচ্ছেন, আবার কেউ হয়তো হাসপাতালের উদ্দেশ্যে যাচ্ছেন, আবার কেউ হয়তো বাজারে যাচ্ছেন। খুবই একেবারে গুরুত্বপূর্ণ কাজ বা একেবারে খুবই জরুরি কাজ ছাড়া কিন্তু সড়কে কেউ বের হচ্ছেন তা। সব মিলিয়ে আসলে রাজধানীর এখন যে পরিবেশ, এই রামপুর এলাকার যে পরিবেশ, সেটি হচ্ছে একেবারেই এখানে নীরবতা পালন হচ্ছে, একটি নীরব পরিবেশ বিরাজ করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি সকাল থেকে বা গত রাত থেকে আমরা এই এলাকায় কোনো সংঘর্ষের খবর পাইনি। তা সব মিলিয়ে এই ছিল রাজধানীর রামপুরা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। রামপুরা থেকে জানাচ্ছিলেন সহকর্মী রফিকুল ইসলাম। সরকারি কোটা 5% নামিয়ে সংসদে আইন পাস, শিক্ষার্থীদের মামলা প্রত্যাহার ও সব বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেয়া সহ সরকারের কাছে 8 দফা দাবি পেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার রাতে আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করে একথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। শিক্ষার্থীদের উপর হামলা হওয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রক্টরদের পদত্যাগ করতে হবে, শিক্ষার্থীদের হত্যাকারীদের দ্রুত বিচার করতে হবে বলে জানান তারা। শিক্ষার্থীদের ব্যানারে কেউ নৈরাজ্যমূলক কর্মকাণ্ডের অপচেষ্টা চালালে সেই দায় শিক্ষার্থীদের নয় বলেও জানান আন্দোলনের এই সমন্বয়ক। আইন শৃঙ্খলা বাহিনী সহ যারা দায়ী ব্যক্তি, যারা আমাদের ভাইদের হত্যা করেছে, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে, তাদেরকে গ্রেফতার ও দ্রুত সময়ে বিচার করতে হবে। শহীদ ভাইদের পরিবারকে আর্থিক সহযোগিতা, মাসিক ভাতা ও পিতামাতার মতামতের ভিত্তিতে পরিবারের একজন সদস্যকে চাকরির নিশ্চয়তা দিতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীকে হামলার নির্দেশনার জন্য তদন্ত সাপেক্ষে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিকে বিচারের আওতায় আনতে হবে। আমাদের এই ব্যানারটিকে ব্যবহার করে কেউ যদি আসলে তার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা না অপচেষ্টা করে এবং সেটাকে কাজে লাগিয়ে আসলে জ্বালাও পোড়া, ভাঙচুর কিংবা এই সহিংসতাগুলো করে, সেটাকে আমরা কখনোই সমর্থন করি না। সে দায় তাদের। যুবলীগের নেতৃত্বে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা ও নৃশংসতা চালিয়েছে, তাদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে। যে সকল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নীরব ভূমিকার কারণে শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে, সেই সব বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরকে পদত্যাগ করতে হবে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার করতে হবে। আন্দোলনের সাথে জড়িত শিক্ষার্থীদের সকল ধরনের রাজনৈতিক, আইনি বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কর্তৃক একাডেমিক হয়রানি না করার নিশ্চয়তা দিতে হবে। কোটাকে ন্যূনতম মাত্রায় 5% এনে সংসদে আইন পাশ করতে হবে। কোটার যে পরিমাণের কথা তারা বলেছে, সেটা তাদের আমরা দেখেছি এবং দেখে এটার একটা যৌক্তিক সমাধানে যাওয়া সম্ভব বলে আমরা মনে করি। এদিকে আজ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রাজধানীতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছে ডিএমপি। এর আগে গতকাল থেকে মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কর্পোরেশন লিমিটেড ডিএমটিসিএল। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নির্দেশ জারি থাকবে। জননিরাপত্তার স্বার্থে এই সেবা বন্ধ থাকার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। চলমান কোটা আন্দোলনের মধ্যে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনার খবর পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে।
পল্লী বিদ্যুৎ সমিতির নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করে ভোগান্তির শিকার নেত্রকোনার হাজারো গ্রাহক। আছে ব্যবহারের তুলনায় বাড়তি বিলের অভিযোগ। গ্রাহক পর্যায়ে থেকে দীর্ঘদিন অভিযোগ করা হলেও সমাধান হয়নি। সম্প্রতি পল্লী বিদ্যুৎ সমিতি কর্মকর্তা কর্মচারীদের টানা আন্দোলনে নানা অনিয়মের কথা তুলে ধরেন আন্দোলনকারীরা। নেত্রকোনার সংবাদদাতা খান রাসেলের তথ্য ছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট। নেই তারের সংযোগ, তবুও চলছে বৈদ্যুতিক মিটার। এমন চিত্র নেত্রকোনা জেলার পল্লী বিদ্যুতের মিটারের। পল্লী বিদ্যুতের এইসব নষ্ট মিটার ব্যবহার করে কপাল পুড়ছে জেলার হাজারো গ্রাহকের। একটি ফ্যান ও একটি বাল্ব ব্যবহার করে যেখানে বিদ্যুৎ বিল 1000 টাকাও ছাড়ায় না, সেখানে এই গ্রাহককে গুনতে হচ্ছে কয়েক হাজার টাকা। 2টা ফ্যান চালাই, 4টা বাতি চালাই, এতে আমার মেতে বিল হচ্ছে 800, পরের মাসে আয় হচ্ছে 2100 টাকা। 2100 টাকার পরে বাদে আয় হচ্ছে 11300 টাকা। এই বিল আমার দেওয়ার মতো সংখ্যা আমার নাই। এই গ্রাহকের মতো শতাধিক গ্রাহকেরও ভুতুরে বিলের অভিযোগ। একটা বাতি একটা ফ্যান জ্বালাই 1000 টাকা বিল লাগে। যান শেষ হয়ে যাইতেছে, রিক্সা চালাই একাই যা বিল জায়গা 1000 টাকা, 1200 টাকা, 1300 টাকা বিল যায়। বিলগুলোতে আসে মনে হয় এটি মন গড়া বিল, এতে করে সরকারের ভাবমূর্তিপূর্ণ হচ্ছে। সম্প্রতি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা বৈষম্যের শিকার হয়ে অনিয়ম তুলে ধরেন। কেবলবিহীন মিটার পাস দিচ্ছে, সেই কারণে হচ্ছে গ্রাহকদের ভুতুরে বিদ্যুৎ বিল আসতেছে। একটা জোনাল অফিসে আগে যদি 40,000 গ্রাহক আমরা পরিচালনা করতাম 12 জন লাইনম্যানে, এখন কিভাবে 1 লাখ গ্রাহক পরিচালনা করি? নিম্নমানের মালামাল ক্রয়ের কারণে আমাদের যে পরিমাণ লাইন বন্ধ ছিল সেগুলো চালু করতে গিয়ে আমাদের 10 থেকে 12 জন মিটার রিডার কাম মেসেঞ্জার মৃত্যুসজ্জায় শায়িত হয়েছে। অনেক গ্রাহক আসে দেখা যায় যে আমাদের নানা ধরনের কথা বলে, কটূক্তি করে, কিন্তু আমরা কিছুই বলতে পারি না, কিন্তু এর জন্য তো আমরা দায়ী না। পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিআরইবির দ্বৈত নীতির কারণে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা সুযোগ সুবিধা বঞ্চিত, দাবি এই কর্মকর্তাদের। পল্লী বিদ্যুৎ সমিতি একটা সার্ভিস কোডের আদালতে চলুক, তারা কিন্তু তাদের সার্ভিস কোড সরকার অনুমোদিত গ্যাজেটেড, আমাদেরটা অনুমোদিত না, আমাদেরটা তাদের বোর্ডে তাদের তৈরি। এমন অবস্থায় পৌঁছে গেছি যে নিম্নমানের মালামাল এবং তাদের লোকবলের ঘাটতির কারণে, আমাদের লোকবলের ঘাটতির কারণে গ্রাহক সেবা বিঘ্নিত হচ্ছে। উন্নত বিদ্যুৎ সামগ্রী ক্রয় করে পল্লী বিদ্যুতের হয়রানি বন্ধের দাবি গ্রাহকদের। ইমরুল কায়েস, আরটিভি। প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে লিচু বাগানের জমিতে বস্তায় আদা চাষ করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে। প্রথমে শখের বশে শুরু করলেও ফলন ভালো হওয়ায় এখন 1500 বস্তায় চাষ করেছেন এক নারী। তাকে দেখে আগ্রহ বাড়ছে এলাকাবাসীর। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এবছর বস্তায় এবং জমিতে 486 মেট্রিক টন আদা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 9,72 লাখ টাকা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া প্রতিনিধি সাদ্দাম হোসেনের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বসতবাড়ির আশপাশে বিভিন্ন ফল বাগানের ছায়াযুক্ত স্থানে প্রায় 10,000 বস্তায় আদা চাষ করা হয়েছে। ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ফিপের আওতায় প্রায় 1320 জন কৃষককে বস্তায় আদা সহ অন্যান্য ফসল উৎপাদনের আধুনিক প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। এতে কৃষকরা বস্তায় আদা চাষ সহ অন্যান্য ফসল চাষে উৎসাহিত হয়। প্রথম বছর চাষ করে অনেক লাভবান হয়েছি। সহজে পরিচর্যা করা যায়, অন্যান্য সমস্যা থেকে সুফল পাওয়া যায়। 15 শতক জায়গার মধ্যে আমি আদা চাষ করছি, ভালোই হয়েছে দেখা যাইতেছে। এটা দেখে আমার মনে হলো আর কি যে এটা আসলে একটা লাভবান। বসতবাড়ির আশেপাশে বা এই যে ছায়াযুক্ত স্থান ফল বাগানের নিচে অনেক খালি জায়গা আছে, ওই খালি জায়গাকে আমরা আবাদের আওতায় নিয়ে আসতে পারবো। আদার বাগান পরিদর্শনের পাশাপাশি সহযোগিতার কথা জানান কৃষি কর্মকর্তা। বস্তায় আদা চাষটা আমাদের যে নারী উদ্যোক্তা আছে, নারী উদ্যোক্তাদের মাঝে ব্যাপকভাবে সাড়া ফেলেছে। নারীদের পাশাপাশি তরুণ উদ্যোক্তারাও সম্পৃক্ত হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে আদা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে আশা কৃষকদের। এতে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি আমদানি নির্ভরতা কমে আসবে। নাদিরা সুলতানা, আরটিভি। গাজায় এখনও নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। উপত্যকাটিতে নির্বিচারে হত্যাযজ্ঞকে আইনসিদ্ধ নয় বলছে আন্তর্জাতিক বিচার আদালত। এদিকে গেল 2 সপ্তাহ আগে ইসরায়েলি বাহিনীর হাতে আটক এক ফিলিস্তিনের মরদেহ পাঠিয়েছে দেশটির সরকার। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে উপত্যকাটিতে শিশুদের পোলিও রোগ দেখা দিয়েছে। চলমান এই যুদ্ধে ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত 38,848 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 86,000-এর বেশি নিরীহ মানুষ। অন্যদিকে ইসরায়েলি বাহিনী জানিয়েছে প্রায় 10 মাস ধরে চলা এই যুদ্ধে হামাসের হামলায় 1,139 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।
স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আজ থেকে নারী টি-20 এশিয়া কাপ মিশন শুরু করবে বাংলাদেশ। শ্রীলঙ্কার রাঙ্গেরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে জয় নিয়ে আসর শুরু করতে চায় টাইগ্রেসরা। তবে ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে টাইগ্রেসদের বিপক্ষে জয়ের বিকল্প ভাবছে না লঙ্কান মেয়েরা। সকালের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।